আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন না বলতেছেন, আমি এখানে ক্লিয়ার মিউট শোনা করে। যাচ্ছে না ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে না। এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আমাকে? একটু ইকো হচ্ছে। ইকো? আচ্ছা, আমি ফোন থেকে কেটে দিচ্ছি। এখন ঠিক আছে? হ্যাঁ, মাচ বেটার ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি ফোন থেকে কানেক্ট হয়েছিলাম তো ওই জন্য মেবি আচ্ছা। ইকো হচ্ছিল। ওকে, সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আমরা যদি ক্লাসের শুরুতে কারো কোনো কোয়েশ্চেন্স থাকে একটু করে ফেলবেন শর্টলি, তাহলে আমরা ডিরেক্টলি ক্লাস চলে যাব এবং ক্লাসের মূল আলোচনা চলে যাব। যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে একটু তাড়াতাড়ি আস্ক করে বলেন। ওকে, আমি না, কারো শুরু করেন। আমি কারো কোনো আসসালামু আলাইকুম কোয়েশ্চেন্স। ভাইয়া। জি, জি জি বলেন। ভাইয়া, মানে আপনি যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য যে প্রসেস বলে দিয়েছিলেন, হ্যাঁ, তো সেই মোতাবেক আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি এবং আমার মানে হচ্ছে মেসেজ রিকোয়েস্টও দিয়েছি, কিন্তু অ্যাড করা হয় নাই। আচ্ছা, আজকের এই পোস্টে যে কোনো আমাদের গ্রুপে যে কোনো একটা পোস্টে একটা কমেন্টস করে দেবেন যে আপনাকে অ্যাড করার জন্য দিয়ে দিবেন। মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট চলে যায়, স্প্যামে চলে যায়, অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করে ঢুকি, গিয়ে দেখে একটা আসসালামু আলাইকুম দিয়ে বসে আছে, হাই দিয়ে বসে আছে, আমাকে অ্যাড করেন বলে বসে আছে। কিন্তু হাই বললে আমি কি রিপ্লাই দিব? আবার আপনি রিপ্লাই দিবেন, আমি দিব, তখন গিয়ে বলবেন যে আমাকে বেস, এগুলো করার সুযোগ নেই। জাস্ট শুধুমাত্র বেস নাম্বারটা মেনশন করে দিলে আমাকে অ্যাড করা হোক। ভাই, আমি আমার সপ্তাহে 3টা 4টা বেস চলে, কোন বেস আমি আপনাকে অ্যাড করবো? বেস নাম্বারের জন্য মেনশন করতে বলি। জি জি ভাইয়া, আমি হচ্ছে যা মানে পোস্টেও কমেন্ট করছি, তাও করা হয় নাই আর কি। আচ্ছা, তাহলে একটা পোস্টে কমেন্টস করে দিতে বলছিলাম, যদি আর কোনো মিস হয়ে যান, মিস করে ফেলেন, তাহলে পোস্টে কমেন্টস করে দিন, আমি অ্যাড করে দেবো। জি ভাই, আমি এখনই কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ক্লাসে চলে যাই। কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না আর। ফোনে কানেক্ট হলে ইকো হচ্ছে, এখানে আবার অটো কানেক্ট হচ্ছে না। যারা জয়েন রিকোয়েস্ট দিচ্ছে অটো হচ্ছে না ফোনের ইয়ে না হলে, কিন্তু বুঝতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসের স্ক্রিনটা অন করে দিচ্ছি। সবাই মাইক অফ করে রাখবেন, সবাই মাইক, এগুলো সবসময় বলা সম্ভব হবে না। মাইক অফ করে রাখবেন, আর না হলে আমি পার্মানেন্টলি মিউট করে দিব, কেউ কথা বলতে পারবেন না। আচ্ছা, সো আমি আমার স্ক্রিন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ক্লাস টু তে আসছি। ক্লাস টু মানে দ্বিতীয় ক্লাসে, 2 নম্বর ক্লাসে আসছি। আমরা 2 নম্বর ক্লাসে আজকে যা যা আলোচনা সবগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সবকিছু করার চেষ্টা করবো। আজকে ক্লাসে একটা বাড়ির কাজ থাকবে এবং একটা ছোট্ট একটা মার্কেট প্লেস নিয়ে আমরা আলোচনা করবো, যে মার্কেট প্লেস থেকে আজকে থেকে আপনারা ছোট 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 আর্নিংস গুলা করতে পারবেন, এরকম একটা মার্কেট প্লেস দেখাবো। এবং হচ্ছে কি, আজকে একটা বাড়ির কাছে থাকবে। সো আমরা ইয়াতে আগাই, আমাদের ক্লাসের দিকে আগাই। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে গত ক্লাসে আমরা কিছুটা কাজ দেখেছিলাম, সেখান থেকে আজকে আবার নতুন করে স্টার্ট করব। আপনারা সবাই গত ক্লাসে যা যা রিসোর্স আমি ক্লাসের পরে দিবে বলছিলাম, আশা করি সবকিছু পেয়েছেন। ক্লাসে যা যা বলি দেওয়ার কথা থাকলে সেগুলো যদি সামহাও না পান, মেসেঞ্জার গ্রুপে মেসেজ করবেন। মেসেঞ্জার গ্রুপে মেসেজ করবেন যে স্যার, এটা দেওয়ার কথা ছিল, এটা দেওয়া হয় নাই। ঠিক আছে? ওকে, সো আমরা গত ক্লাসে আমরা ফন্ট চেঞ্জ পর্যন্ত দেখেছি। বাংলা ইংলিশ ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় দেখেছি। এবং ফন্ট চেঞ্জ করার মানে ফন্ট ইনস্টল করার একটা ফাইল দিয়েছি, প্রায় 1000+ ফন্ট আছে। এবং ওই ফন্টগুলো ডাউনলোড কিভাবে করবেন, ইনস্টল কিভাবে করবেন, সেটার একটা ভিডিও মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। এটা এই ভিডিওটা কেন জানি ফেসবুক গ্রুপ ব্লক করে ফেলতেছে, পোস্ট করতে দিচ্ছে না, সেজন্য আমি এটা মেসেঞ্জার গ্রুপে দিয়েছি, ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, সো আমরা দেখেছি ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় এবং ফন্ট রিলেটেড যা কথাবার্তা বলেছি। এখন আমরা দেখব
যে এই ফন্টের পাশে দেখেন একটা নাম্বার দেওয়া আছে। এই যে নাম্বারটা কি, এই নাম্বারটা কি সেটা আমাদের সেটা যদি জানতে হয়, সেটা হচ্ছে কি ফন্ট সাইজ। আমরা যে লেখাগুলো এখানে লিখেছি, এই দেখেন এই লেখাটাকে সিলেক্ট করলে এই লেখাটার সাইজ বর্তমানে কতটুকু আছে সেটা আমরা এখানে বড় ছোট এগুলো দেখে বুঝবো না। কারণ আমার পেজ যদি আমি জুম করে ফেলি, অনেক বড় করে জুম করে দেখা যাচ্ছে যে 10-11 সাইজের একটা লেখাকে পুরো স্ক্রিন হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে যদি জুম আউট করে ফেলে ঠিকই দেখা যাচ্ছে। তো এইভাবে জুম বা জুম আউট করে কখনো বোঝা সম্ভব না যে একটা পেজে একটা ওয়ার্ডের লেখার সাইজ কতটুকু, এটা বোঝার সুযোগ নাই। তো সেজন্য আমরা যেটা করব, সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই লেখাগুলোকে সিলেক্ট করে যেটার সাইজ আমি জানতে চাচ্ছি সেই লেখাটা সিলেক্ট করব, অথবা এই লেখাটার মাঝখানে কোথাও ক্লিক করলে এখানে সাইজটা দেখা যাবে। এখন সাইজ দেওয়া আছে এখানে 25, সরি 24। আমি যদি অন্য কোনো লেখাতে ক্লিক করে এখানে ক্লিক করে দেখেন এখানে লেখার সাইজ হচ্ছে কি 11, মাত্র 11। তো এটা সাইজ একটু বড় না, এটা ডাবল হয়ে গেছে, এটা 24। ঠিক আছে। তো বড় ছোট কিভাবে করবেন, লেখাগুলো বড় ছোট ফন্ট বড় ছোট কিভাবে করবেন, অনেকগুলো অপশন আছে। প্রথমত হচ্ছে কি এখানে যে 24টা দেখা যাচ্ছে ওখানে ক্লিক করলে দেখেন 24 আছে, এই 24-এর উপরে চাইলে আপনি ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারবেন, নতুন করে সংখ্যা লিখতে পারবেন। দেখেন আমি 15 লিখেছি, এন্টার বাটনে ক্লিক করছি, দেখেন 15 হয়ে গেছে। 1 নাম্বার মেথড ফন্ট বড় ছোট করা। 2 নাম্বার মেথড দেখেন এখান থেকে ফন্ট সাইজের পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে, ওখানে ক্লিক করলে সাইজগুলো এখানে দেওয়া আছে, দেখেন 10, 11, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 36, 38, 72 পর্যন্ত এখানে আছে। এখানে 72 পর্যন্ত আছে, কিন্তু আমি ম্যানুয়ালি চাইলে 72 চেয়ে বড় করতে পারবো। ম্যানুয়ালি 72 চেয়ে বড় করবেন, দেখেন উপরে দেখেন সাইজ কত হয়ে গেছে 178। এটা কিভাবে করেছি সেটাও দেখাবো। ঠিক আছে। এই যে 78 এখান থেকে লিখেও বড়সড় করা যায়, ড্রপ ডাউন থেকে বড়সড় করা যায়। এটার পাশে দেখেন একটা ক্যাপিটাল লেটারে আছে একটু বড়, এটা যখন ক্লিক করব, এটাতে ক্লিক করলে দেখবেন আরো বড় হচ্ছে, দেখছেন আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। ঠিক আছে। কিন্তু এটার পাশে যে আরেকটা আছে না একটু ছোট করে, ওটাতে ক্লিক করলে ছোট হয়ে যাবে। দেখেন এটাতে ক্লিক করলে ছোট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এরপরও আরো শর্টকাট আছে কিভাবে বড় ছোট করতে হয়, সেটা হচ্ছে যে আপনাদের কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেসের পাশে দেখেন যে একটা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে, ওখান থেকে এক পাশের ব্র্যাকেটটাকে চাপলে কন্ট্রোল চেপে ধরে বড় হবে, আরেক পাশে চাপলে ছোট হবে। বুঝতে পারছেন, আরেক পাশে চাপলে ছোট হবে, মানে ব্র্যাকেট একটা চাপলে বড় হবে, একটা চাপলে ছোট হবে। তাহলে অনেকগুলো মেথড দেখেছি। এবার বলতে পারেন যে তাহলে ফন্টের স্ট্যান্ডার্ড সাইজ কত, কোনটা সচরাচর ব্যবহার করা হয় বই পুস্তক পত্রিকা, তারপর হচ্ছে কি আর্টিকেল জার্নাল রিপোর্ট, এগুলোতে কোন সাইজটা ব্যবহার হয়, সেটা হচ্ছে কি 12 থেকে 14। এখানে এই সাইজটাকে সিলেক্ট করেছি, এখানে এসে আমি 12 করে দিয়েছি, এবং পেজের পার্সেন্টেজটা জুমটা আমি 100% করে দিয়েছি। এই যে এই সাইজটাই লেখা হয়, এই যে এই সাইজটা, এই যে এই সাইজটাতে লেখা হয়, 12 লেখা যায়, 12 লেখা যায়, এবং আর একটু বড় করে লিখতে চাইলে 14 করা যায়, এখন 14 আছে। ঠিক আছে। তাহলে 12 থেকে 14 বাংলা ইংলিশ বোথ সাইজের জন্য 12 থেকে 14 সাইজ করা যায়। এবার আপনার লেখার সাথে লেখা কম হয়ে গেলে একটু বড় করে দেখতে চান, তখন এটা আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করবেন। তবে সচরাচর লেখার সাইজ হচ্ছে কি 12 থেকে 14 স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে, এটাকে বলা হয় চেঞ্জ কেস। এই চেঞ্জ কেসের কাজটা কি সেটা দেখার জন্য আমি এখান থেকে একটা লাইনকে কপি করে সবার নিচে চলে গেলাম, এখানে পেস্ট করলাম, বেশ কয়েকবার পেস্ট করি। দেখেন এই চেঞ্জ কেসের কাজটা কি, চেঞ্জ কেস হচ্ছে কি আমার এই ইংলিশ সেন্টেন্সটা বানান ঠিক আছে, গ্রামাটিক্যাল রুলস ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারে একটু প্রবলেম আছে, লিখার ডিজাইনে একটু করে প্রবলেম আছে। সেটা হচ্ছে কি দেখেন এখানে প্রথম একটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, আবার আরেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, এখানে বড় হাতের, এখানে বড় হাতের, এখানে বড় হাতের, এখানে সে আবার ছোট হাতের হয়ে গেছে, এখানে সে আবার বড় হাতের হয়ে গেছে, এখানে বড় হাতের হয়ে গেছে। তো এলোমেলো হয়েছে না। তো এগুলো লিখার সেন্টেন্স লিখার সিস্টেম হচ্ছে কি শুধুমাত্র প্রথম একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকি সবগুলো ছোট হাতের হবে। না হলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হয়, এটাও
কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে কি প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি সব ছোট হাতের হবে। এখন বলতে পারেন এই যে বড় হাতের করা ছোট হাতের করা এই ধরনের কাজ এগুলো কেন শেখাচ্ছে, এটা কি কোনো আসলে ভ্যালু আছে? অবশ্যই আছে। আমরা যখন মার্কেট প্লেসে ডাটা ফরম্যাটিং, ডাটা ক্লিনিং, ডাটা প্রসেসিং এই ধরনের কাজগুলো যখন পাবো, তখন দেখবেন যে এই কাজগুলো দিবে আপনাকে একটা পিডিএফ ফাইল দিবে, মানে 300-400 পেজের একটা ফাইল দিবে। ফাইল দিয়ে বলবে যে এখানে কিছু ডেটা আছে হজবরল আছে, কিছু এলোমেলো কালার আছে, কিছু টেবিল টেবিল করা আছে, এলোমেলো হয়ে আছে, লিখে কিছু বড় কিছু ছোট, কিছু সাইজ বড় ছোট কিছু ছোট, এরকম লিখার কিছু এক একটার ফন্ট এক এক রকম, এই ধরনের সমস্ত ডেটাগুলোকে আপনাকে ক্লিনিং করে দিতে বলবে, এরকম কাজও আছে। তো সেই কাজগুলো যদি হয়, এখন দেখেন আমি এখানে কয়টা সেন্টেন্স লিখেছি, এখানে সবগুলো মিলিয়ে আছে হচ্ছে কি আপনার 90টা ওয়ার্ড। এই 90টা ওয়ার্ড যদি আপনাকে এগুলোকে যদি সবগুলা ওই স্ট্যান্ডার্ড ফন্টে করতে চাই, তখন আপনাকে এগুলো সবগুলোকে ছোট হাতে এখান থেকে গিয়ে গিয়ে করতে হবে। এটাকে বড় হাতে করে দিতে হবে, এটাকে ছোট হাতে করে দিতে হবে, এটা ছোট হাতে করে দিতে হবে, এভাবে আপনাকে করতে হবে। কিন্তু এই যে এখানে যে ট্রিক্সটা আছে, সেই ট্রিক্সে আপনি এক ক্লিকে যা যা করতে চান সবকিছু হয়ে যাবে। কিভাবে দেখেন, আমি সবগুলোকে সিলেক্ট করছি, চেঞ্জ কেস অপশন আসছে, এখানে আসার পরে দেখেন এখানে দেওয়া আছে লোয়ার কেস, সবগুলো ছোট হাতের, লোয়ার কেস সবগুলো ছোট হাতের। তারপর আমি এখানে এসে যদি আপার কেস দিই, সবগুলো বড় হাতে দেখেন। তো এখানে এসে যদি আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে আমি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল করছি, ক্যাপিটাল লেটারে করে ফেলছি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা। তো আমি যেটা চাচ্ছি, যেটা স্বাভাবিকভাবে হয় সেটাকে বলা হয় সেন্টেন্স কেস, একেবারে উপরটা এটা করে দেখবেন যে প্রথম অক্ষরটা বড় হাতে, বাকি সবগুলো ছোট হাতে দেখেন। তো এখানে একটা দুটা ওয়ার্ড না, কোটি কোটি ওয়ার্ড যদি থাকে, আপনি একসাথে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, এখান থেকে এসে সেন্টেন্স পেজ করলে সবগুলো প্রথম ফুল স্টেপের পরে বা প্রথম একটা সেন্টেন্স শুরু হওয়ার আগে প্রথম অক্ষরটা বড় হতে হবে, বাকি সবগুলো ছোট হাতের হবে। আবার ফুল স্টেপের পরে আবার প্রথম অক্ষরটা বড় হবে, বাকি বাকি সবগুলো ছোট হাতের হবে। আশা করি বুঝাতে পেরেছি। এরপর একটা এখানে একটা ফাংশন আছে, এটা পরে দেখাবো। এরপর আরেকটা ফাংশন আছে ফরম্যাট পেইন্টার, এটা একটু পরে দেখাবো। এই দুটোর ফাংশন যখন আসবে আমি তখন দেখাবো। আচ্ছা, এরপর দেখি আমরা শুরুতেই দেখেন এখানে একটা হেডলাইন করেছি, এখানে কিছু একটা লিস্ট বানিয়েছি। এই লিস্টের মধ্যে দেখেন প্রথম যে লাইনটা আছে, এটা এই লেখাচ্ছে একটু করে বড় দেখা যাচ্ছে, বেশি কালো গাঢ় করে দেখা যাচ্ছে, একটা নিচের দিকে একটা আন্ডারলাইনে দেখা যাচ্ছে। ঠিক আছে, একটা লেখাগুলো একটু বড় দেখা যাচ্ছে, আন্ডারলাইনে দেখাচ্ছে কেন? কারণ এটাকে আমি বোল্ড করেছি, দেখেন এই যে বোল্ড। তারপর হচ্ছে কি এটার নিচে এই যে ইউ, এই যে ইউর নিচে একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছেন, এরকম একটা আন্ডারলাইন করেছি, লেভেল দেখা যাচ্ছে। তো এগুলো কিভাবে করতে হয়, আমি এই লেখাটাকে বোল্ড করতে চাচ্ছি, এখানে বি তে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার আমি যদি এগুলোকে একটু বাঁকা বাঁকা করে স্টাইল করতে চাই, সেটা হচ্ছে ইটালিক করতে হবে। দেখেন এটা একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, আবার ক্লিক করলে এটা আন্ডারলাইন উঠে যাবে, এখানে ইতালিকে আবার ক্লিক করলে ইতালিকটা চলে যাবে, এদিকে বোল্ডে ক্লিক করলে আবার বোল্ড উঠে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে যে এখানে ডাটা এন্ট্রি কাজ করতে গিয়ে আরেকটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ আমরা মার্কেট প্লেসে পাই, সেটা হচ্ছে কি ই কমার্স ডাটা এন্ট্রি। এটা কি আমার নাম শুনেছেন কিনা জানি না, ই কমার্স ডাটা এন্ট্রি থাকে। যেমন ই কমার্স ডাটা এন্ট্রি বলতে আলিবাবা .com-এ ডাটা এন্ট্রি করতে হয়। এখানে তো হাজার হাজার শপ আছে, ওই শপের কোনো একজন মালিক আপনাকে হায়ার করলো, তাদের 200-300 প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো ওদের ওদের স্টোরে আপনাকে কি করতে হবে, এন্ট্রি করতে হবে অথবা আপলোড করতে হবে। তখন তারা বললো যে আপনাকে, তারা আইফোন 15 প্রো ম্যাক্স সেল করতেছে মনে করেন, এটার প্রাইস দিচ্ছে মনে করেন যে $2000। ঠিক আছে, তো $2000 ওরা প্রাইসটা আইফোন সেল করতেছে। 5-6 মাস পরে আইফোনের কমে গেছে, রেট কমে গেছে। তো রেট কমে গেলে তারা এখানে মনে করেন 20% ডিসকাউন্ট দিচ্ছে, 10% দিচ্ছে, 30% ডিসকাউন্ট দিচ্ছে। তো ডিসকাউন্টটা প্রথমত মনে করেন এই ধরনের আইফোন আছে, গুগল পিক্সেল আছে, এমআই আছে, স্যামসাং আছে, এরকম করে ফোনের দেওয়ার পরে দেখবেন যে অ্যাক্সেসরিজ এর জন্য প্রোডাক্ট লিস্ট করতেছে। করতে করতে তাদের যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো লিস্ট করছে। কিন্তু 5-6 মাস পরে কি, যে প্রোডাক্টটা আপনি 5-6 মাস আগে আপলোড করেছেন সেল করার জন্য, 5-6 মাস কি সেম প্রাইস থাকে? প্রাইসগুলো আস্তে 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 ডাউন হতে থাকে। ঠিক আছে, ওই প্রাইসগুলো ডাউন হলে তখন তো আবার এইগুলোকে কাস্টমাইজ করতে হচ্ছে না। তো মনে করেন 20% অফ এখানে দিছে, তো এই 20% অফ হয়ে গেলে এখানে প্রাইসটা কমে যাবে না?
প্রাইসটা কমে গিয়ে এটা হয়ে যাবে $1600। ঠিক আছে, এই যে $1600টা কমে আসছে, এখানে উপরে যে $2000 আছে না, সেই $2000টাকে এইভাবে স্ট্রাইক থ্রু দিয়ে এটাকে কেটে দিচ্ছে। এই যে দেখেন, আমরা যখন ই কমার্স সাইটে ঢুকি আগের প্রাইসটাকে এইভাবে কেটে দেয়, এখন নতুন প্রাইসটাকে এইভাবে লিখে দেয়। তো এইটা এইভাবে কাটে কেন? তারা কি চাইলে আমি এটাকে স্ট্রাইক থ্রু না করে ডিরেক্টলি কি $1600 আমি এখানে লিখতে পারতাম না? শুধু আমি এখানে লিখতে পারি, কিন্তু তারা এটা না করে মানুষের ব্রেইন ওয়াশ করার জন্য এই জিনিসটা করে রাখে যে এই প্রোডাক্টের প্রাইস আগে $2000 ছিল, ডিসকাউন্টে এখন $1600 হয়ে গেছে, $400 ডিসকাউন্ট হয়ে গেছে। এটা বোঝানোর জন্য, মানুষের ব্রেইন ওয়াশ করার জন্য এইটুকু করে, নাহলে তারা প্রাইসটা ডাইরেক্টলি আপনাকে করে দিতে পারে। ঠিক আছে, তাহলে এটাকে স্ট্রাইক টুল ব্যবহার করে এটাকে কেটে দেয়। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে দেখেন, এরপর হচ্ছে কি এই কাজগুলো আসলে তেমন দরকার নাই, সময় নষ্ট করে লাভ নেই, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে বীজগণিতের তেমন একটা কাজ নাই। আচ্ছা, তো এইগুলো তেমন একটা ব্যবহার না। এরপর দেখি আমরা একটু লেখাগুলোকে ইয়া করি, ইফেক্টস ব্যবহার করি। ইফেক্টস বলতে আমরা যখন কোনো ছবি তুলি, ছবিগুলোকে আমরা এখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগে আমরা কি করি, বিভিন্নভাবে এডিট করি। তো এডিটগুলো কি করা হয়, এডিটগুলো আসলে বিভিন্ন ইফেক্টস ব্যবহার করা হয়। ঠিক তেমনি এখানে চাইলে আপনি লেখাগুলোতেও কি ব্যবহার করতে পারবেন, ইফেক্টস ব্যবহার করতে পারবেন। লেখাগুলোর ধরন, বিভিন্ন লেখাগুলোর স্টাইল চেঞ্জ করে ফেলতে পারবেন, লেখাগুলোর বিভিন্ন কালার করে ফেলতে পারবেন। এটা কিভাবে করতে হয়, এটা করতে হয়, আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, এখানে দেখেন এই যে ট্যাক্স ইফেক্টস, এখানে ক্লিক করেছি, দেখেন কতগুলো ইফেক্টস আমাকে দেখাচ্ছে। আমি যেটাতে ক্লিক করবো সেটার মতো হয়ে যাবে। প্রথমত লেখাটাকে সিলেক্ট করবো, তারপর এখানে ট্যাক্স ইফেক্ট দিয়ে দিব, এখান থেকে যেটা সিলেক্ট করবো সেটার মতো হয়ে যাবে। দেখেন, দেখতে পাচ্ছেন? এগুলোকে চাইলে আপনি যদি আবার কাস্টমাইজ করতে চান সেটা করতে হবে। আমি এটাকে কাস্টমাইজ করতে চাই ট্যাক্স ইফেক্টে এখানে ক্লিক করে দেখে নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে বলছে আউটলাইন। আউটলাইন মানে এই লেখাটা বর্ডারটা কি কালার দিব, আমি একদম গাঢ় লাল করে দিলাম। আবার চাইলে এই আউটলাইনের সাইজটা একটু বড় করে দিলাম, দেখেন এখান থেকে দেখছেন, বড় করে দিয়েছেন, এরকম করে দেখা যাচ্ছে গাঢ় করে। তারপর আমরা এখান থেকে এসে আউটলাইনের আরো অনেক কিছু করা যায়। আউটলাইন থেকে আপনি ডট 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 করে ফেলতে পারবেন। দেখছেন কত রকম করা যাচ্ছে এখান থেকে, এগুলো ডিজাইনগুলো এখান থেকে করা যায়। আচ্ছা, এরপর দেখেন এখানে আর কি কি করা যায়, আমরা শ্যাডো দিব, লেখাটাকে শ্যাডো দিতে চাই। হ্যাঁ, দেখছেন এই লেখাটার নিচে একটা শ্যাডো চলে আসছে। আমি এটাকে আরেকটু আউটলাইনটাকে ইয়া করে ফেলি, ফরমাল করে ফেলি। ফরমাল করে ফেলছি, এবার দেখেন নিচে একটা শ্যাডো দেখা যাচ্ছে। এরপর আসি শ্যাডোর উপরে, আবার শ্যাডোটা যদি তুলে ফেলতে চাই, এটা দেখেন উপরে নান নো শ্যাডো, এখানে ক্লিক করলে শ্যাডো উঠে যাচ্ছে। এরপর রিফ্লেকশন, আমি চাইলে লেখাটার একটা রিফ্লেকশন দিতে পারি নিচের দিকে। দেখেন আমার যে লেখাটা আছে সেটা একটা রিফ্লেকশন নিচের দিকে চলে আসছে, এটা করতে পারি। রিফ্লেকশনের অনেক রকম স্টাইল আছে, এখান থেকে দেখে দেখে করতে হবে। এরপর হচ্ছে কি গ্লু, আমি লেখাটার চারপাশে একটু কালার টালার করতে চাইলে দেখেন চারপাশে যে কোনো একটা কালার এভাবে গ্লুর মতো করে দিতে আমরা এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, এরপরে এই লেখাটার ভিতরে কালারটা চেঞ্জ করতে চাইলে তাও এখান থেকে করতে হবে। দেখেন কালার ভিতরেটা চেঞ্জ করে ফেলছি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসি হচ্ছে কি হাইলাইটার। কোনো এই পুরো ট্যাক্সের মধ্যে কোনো একটা ট্যাক্স যদি আমাকে একটু হাইলাইট করতে হয়, এই সেন্টেন্সটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি, এই লাইনটাকে, তখন আমরা এখান থেকে এসে হাইলাইট, এই কালারটা আমরা ব্যবহার করে থাকি হাইলাইট করার জন্য বেশিরভাগ। আমরা যখন পরীক্ষার সামনে চলে আসে, পরীক্ষার আগে বা পরীক্ষার সময় আমরা কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলে সেটাকে হাইলাইট করি কিভাবে, এইভাবে আমরা হাইলাইট করি। তো এখানে হাইলাইট করার বিভিন্ন কালার আছে, দেখেন বিভিন্ন কালার আছে, যেটাতে ক্লিক করবে সেটার মতো কালার হয়ে যাবে।
ঠিক আছে, ইচ্ছে মতো কালার আপনার যেটা খুশি সেটা দিয়ে আপনি হাইলাইট করতে পারবেন। আচ্ছা, এরপরে পরের অপশন যেটা আছে সেটা হচ্ছে কি ফন্ট কালার অথবা টেক্সট কালার, এটাকে ফন্ট কালার বলে। আমি এই লেখাটাকে কালার, কোনো একটা কালার করতে চাইলে সেখান থেকে আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিব। আবার যদি চাই এই পুরো লাইনের মধ্যে আমি একটা ওয়ার্ডকে অন্য কালার করতে চাই, সেই ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন, এখান থেকে এসে সেই কালারটা চেঞ্জ করে দিবেন, দেখেন করে দিয়েছি। আবার যদি চান এই ওয়ার্ডের মধ্যে যে কয়টা লেটার আছে আমি এক একটাকে এক এক কালার দিব, সেটাও সম্ভব। একটা একটা সিলেক্ট করবেন, জাস্ট এখান থেকে এসে কালারটা চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, দেখেন আমি এখানে 4-5টা ওয়ার্ড অক্ষর 4-5টা কালার করে দিচ্ছি। তাহলে কোনো কালার করতে চাইলে স্পেসিফাই করে এটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এরপরে যে এই দুইটা ফাংশন ব্যবহার আসছে, উপরে একটা এই একটা ফাংশন যেটা আমি ফেলে গেছি সেটা ব্যবহার আসছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কি ডাটা ক্লিনিং, ডাটা ক্লিয়ার ফরম্যাটিং। আমি এখানে যা যা ফরম্যাট ব্যবহার করেছি, হ্যাঁ হ্যাঁ আমি মিস করে দিতে পারলাম আমার বাসাত তো নাই নাই লগে হ্যাঁ হুম, তো নাই লগে না রে, নাই লগে না রে। সরি, একটা জরুরি কল চলে আসছিল। আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা বলছিলাম যে আমার যদি হাজার হাজার পেজ থাকে, লিখে থাকে, সেই লেখাগুলো যদি আমাকে ডাটা ক্লিনিং করতে হয়, ফরম্যাটিং করতে হয়, তখন আমরা কি করবো? এই এতগুলো লিখে দেখেন, এই লেখাটা যদি আমি আগের লিখার মতো করে ফেলতে চাই, এই লেখাটাকে যদি আমি আগের লিখার মতো করে ফেলতে চাই, তখন আমাকে এটা সিলেক্ট কত কত কাজ করতে হবে দেখেন। বোল্ড উঠে ফেলতে হবে, তারপরে এখানে এসে আউটলাইনটাকে অটোমেটিক করে দিতে হবে, এখান থেকে এসে রিফ্লেকশনটা, শ্যাডোটা নো শ্যাডো আছে, রিফ্লেকশনটা নো রিফ্লেকশন করে দিতে হবে। এরপরে এখানে এসে ব্লুটাকে নো ব্লু করে দিতে হবে। এরপরে এখানে আউটলাইন নো আউটলাইন করে দিতে হবে। তারপর এই লেখাটা ফরম্যাট হয়েছে, এরপর লেখাটাকে কালার করে দিতে হবে। এবার দেখেন লেখাটার সাইজটা যদি আমি এটার মতো করি, তাহলে দেখেন ঠিক হচ্ছে। কিন্তু এই এতগুলা জিনিস আমি তো একটা সেন্টেন্স ওয়ার্ডের কথা করছি, এক একটা ওয়ার্ডের এক এক রকম কাজ না? তাহলে আমাকে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে করতে হচ্ছে। কিন্তু আমি এখানে হাজার হাজার লাখ লাখ ওয়ার্ড থাকলেও জাস্ট 2 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ডে সবগুলোকে আমি ফরম্যাট এটার মতো করে ফেলতে পারবো, একেবারে ক্লিয়ার ফরম্যাটিং হয়ে যাবে। এটা কিভাবে? সবগুলোকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, এখানে 363টা ওয়ার্ড আছে, আমি জাস্ট এটাতে ক্লিক করবো, সবগুলো আগের মতো হয়ে যাবে। শুধুমাত্র এই 3টা লাইন ছাড়া, একটা দুইটা তিনটা, এই 3টা লাইনের কালার গুলো থেকে যাবে, আর বাকি সমস্ত কিছু জাস্ট 2 সেকেন্ড দেখেন কন্ট্রোল দিয়ে সিলেক্ট করেছি, এই ওয়ার্ডটাতে ক্লিক করেছি, দেখেন সবগুলো ফরম্যাট হয়ে গেছে। দেখছেন? এখানে বড় ছোট হাবি জাবি কোনো ধরনের নিকার নাই, কোনো ধরনের ফন্ট এলোমেলো নাই, সব কিছু ইয়া হয়ে গেছে, সেম হয়ে গেছে, শুধু কালারটা। এবার বলতে পারেন তাহলে কালারটাকে আমি কি করবো? কালারটা কি করবেন? এই সবগুলোকে এভাবে সিলেক্ট করার পরে হাইলাইটারে এসে নো কালার করে দিলে সবগুলো আপনার ঠিক হয়ে গেছে। তাই দেখেন জাস্ট 2-3টা ক্লিকে আমার এতগুলা ওয়ার্ড একেবারে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। এবার আসি এই ফন্ট, এই অপশনটার কাজটা কি? এই অপশনটার কাজ হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক লিখার মতো আমি সবগুলো লিখাকে স্পেসিফিক লিখার মতো বানাতে চাই, তখন আমি এই ফরম্যাট পেইন্টারটা ব্যবহার করব। মনে করেন এই যে স্ট্রাইক টু ব্যবহার করছেন, লিখাটার মাঝখানে কাটা কাটা আছে, আমি যদি চাই যে আমার সমস্ত লিখা এই লিখাটার মধ্যে কাটা কাটা হয়ে যাবে, তখন কিভাবে করব? আমি এই এটাকে সিলেক্ট করার পরে এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ফরম্যাট পেইন্টারে ক্লিক করার আগে আমার মাউসের কার্সরটা দেখেন কিরকম, একটা আইয়ের মতো, ওখানে যখন ক্লিক করবো দেখেন কি হয়ে গেছে, একটা রং তুলি মতো হয়ে গেছে। এবার এই রং তুলিটা আমি যেখানেই সিলেক্ট করব সেটাই ওটার মতো হয়ে যাবে। দেখেন এইটুকু সিলেক্ট করেছি, আচ্ছা আমি আরো বেশি করে করি, এতটুকু সিলেক্ট করেছি, এতটুকু সিলেক্ট করেছি, দেখেন সবগুলো এখন কাটা কাটা হয়ে যাবে লিখা, দেখছেন? মাঝখানে কাটা কাটা হয়ে গেছে ওটার মতো, কারণ আমি ওটাতেই সিলেক্ট করছি। আবার যদি মনে করেন আমি এই যে এখানে কোনো কালার টালার ছিল, আচ্ছা এটাকে একটা কালার করি, আমি এটাকে বোল্ডও করলাম, এখান থেকে এসে এটার কালারটা এটা দিলাম। এবার আমি চাই যে এই লেখাটার মতো সমস্ত লেখা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি লেখাটাকে সিলেক্ট করব, ফরম্যাট পেইন্টারে ক্লিক করবো, এরপর যতটুকু লেখাকে আমি এটার মতো করতে চাই ততটুকু লেখাকে সিলেক্ট করে দেবো। এতটুকু লেখা সিলেক্ট করে দিয়েছি, দেখেন সবগুলো এটার মতো হয়ে গেছে। আশা করি বুঝাতে পেরেছি। এরপর আসবো আমরা পরের অপশনে।
পরের অপশনে এখানে এসে দেখেন এই যে একটা লিস্ট বানিয়েছি, উপরে একটা হেডলাইন দিয়েছি, হেডলাইন দেওয়ার পরে সেটা নিচে কতগুলা, উপরে একটা টাইটেল দিয়েছি, সেটা আন্ডারে সাবটাইটেল গুলো দেখেন এখানে কতগুলা নাম্বার আছে, লিস্ট আছে। এই লিস্টটাকে যদি আমরা আমরা এরকম লিস্ট বানালে আমরা দুইটা কাজ করি, হয় সামনের দিকে সিম্বল দিই, না হয় নাম্বারিং করি। তো সিম্বল যদি দিতে চাই, আমি তো লিস্ট আগে বানাই ফেলছি, যদি আগে না বানাতাম, একটা করার আগে লিস্টটা দিলে অটোমেটিক পরেরগুলো হয়ে যেত। এখন যদি আমার লিস্ট আগে থেকে বানানো আছে, আমি এই সবগুলোতে যদি সামনের দিকে সিম্বল দিতে চাই, তখন আমি কি করবো, এই সবগুলোকে এভাবে সিলেক্ট করবো। দেখেন এখানে একটা অপশন আছে বুলেট, বুলেট যখন ক্লিক করবো সবার সামনে সিম্বল চলে আসবে, দেখেন সবগুলো সামনে সিম্বল চলে আসছে। এটা সিম্বল আসার সাথে সাথে লিখে গুলো দেখেন একটু ডান পাশে চলে আসছে, ডান পাশেরটা আবার বাম পাশে নিয়ে যাচ্ছে। তখন কি করবো, দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কি ডিক্রিজ ইন্ডেন্ট, দেখেন এটাতে ক্লিক করলে ওদিকে চলে যাচ্ছে, একটা হচ্ছে কি ইনক্রিজ ইন্ডেন্ট। আপনি যদি লেখাগুলোকে যেখান থেকে শুরু করতেছেন সেখানে নিয়ে যেতে পারবেন, আবার এদিকে ব্যাক আনতে পারবেন, ঠিক আছে। এবার দেখেন এখানে যে সিম্বলটা আসছে, এই সিম্বলটাকে চাইলে আপনি বড় ছোট কালার সমস্ত কিছু করতে পারবেন। আমি এখান থেকে এসে দেখেন সাইজটাকে বড় করে দিচ্ছি, এখান থেকে এসে দেখেন আমি লিখে আমি একটাকে সিলেক্ট করছি, দেখেন একটাকে ধরছি, বাকিগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, কারণ সবগুলা একটার সাথে একটা লিঙ্ক করা, সবগুলো লিঙ্ক করা। দেখেন আমি এখান থেকে সেই কালারটা পাল্টে দিচ্ছি, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলতে পারেন যে আমার কাছে এই লিঙ্ক এই বুলেটটা আমার কাছে সুন্দর লাগছে না, এটা তো কোনো বুলেট হয় না, বৃত্ত একটা বুলেট হইলো, এটা আমি কি করবো, এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখেন এই বুলেটের ডান পাশে ছোট্ট করে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে যখন ক্লিক করবেন, দেখেন আপনাদের ওখানে এইটুকু থেকে 2 3 4 5 6 7টা থাকবে, এই কয়টা থাকবে না, এগুলো থাকবে না, এগুলো আমি অ্যাড করেছি। এই দেখেন এটা এখন যেটা সিলেক্ট করছি এটাও আমি অ্যাড করেছি। তো দেখেন এই কয়টাই আপনার কাছে থাকবে, এই কয়টা আপনি দিতে পারবেন, এটা দিতে পারবেন, এখান থেকে এটা দিতে পারবেন, এটা দিতে পারবেন। তাহলে বলতে পারেন যে আমি কতগুলো যে অ্যাড করছি সেটা কিভাবে করছি। দেখেন এখানে আমি আমার পিকচারও অ্যাড করছি, দেখেন পিকচারটাকে যদি বড় করি, এখানে আমার এখানে পিকচার চলে আসছে, বুলেট হিসেবে আমার পিকচার চলে আসছে, ঠিক আছে। তো এগুলো যদি করতে চাই, আরো বুলেট কিভাবে অ্যাড করবো, পিকচার কিভাবে অ্যাড করবো সেটা যদি করতে চাই, দেখেন এখানে ডান পাশে এই বুলেটের ডান পাশে ছোট্ট করে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করবো। তারপর এখানে নিচের দিকে দেখেন একটা অপশন আছে ডিফাইন নিউ বুলেটস, আমি ডিফাইন নিউ বুলেটস ক্লিক করবো। দেখেন এখানে সিম্বল আছে, এই সিম্বল থেকে গিয়ে সিম্বলে গিয়েও আপনি এখানে যে মূলত যে সিম্বল গুলো থাকে সেই সিম্বল গুলো এখানে পাবেন না। এটা পাওয়ার জন্য আপনাকে দুইটা ফন্টের নাম মনে রাখতে হবে। দেখেন এখানে ফন্ট লেখা আছে না, এখানে দুইটা ফন্টের নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে কি উইন্ডিংস, উইন্ডিংস ক্লিক করে এন্টার বাটনে ক্লিক করলে দেখবেন এখানে কতগুলো সিম্বল আসছে যেগুলো আগে ছিল না, ঠিক আছে। এখান থেকে যেটাই আপনি ব্যবহার করতে চান সেটাকে সিলেক্ট করবেন। মনে করেন আমি এটা ব্যবহার করতে চাচ্ছি, সিলেক্ট করছি, এখানে ডাবল ক্লিক করলে হবে, এটা এখানে চলে আসছে, দেখছেন। আবার গেলাম, গিয়ে ডিফাইন নিউ বুলেটসে গেলাম, এখানে সিম্বলে ক্লিক করলাম, এখান থেকে মনে করেন আমি এই যে এটা ব্যবহার করতে চাচ্ছি, ডাবল ক্লিক করছি, দেখেন এটা এখানে চলে আসছে, দেখছেন। আচ্ছা, এবার যদি আমি পিকচার ব্যবহার করতে চাই তখন কি করব। আচ্ছা, এখানে ফন্টের দুইটা কি বলছিলাম, মানে সিম্বলের দুইটা ফন্ট বলছিলাম, একটা উইন্ডিংস আর একটা হচ্ছে ওয়েবডিংস। দেখেন এখানে আরো কিছু চলে আসছে, দেখছেন, এগুলো আগেটাতে ছিল না। এখানে ক্লিক করছি, দেখেন এটা এখানে চলে আসছে। এরপরে আমি যদি আমার পিকচারকে কি করতে চাই, বুলেটস হিসেবে ব্যবহার করতে চাই, এখানে গিয়ে ডিফাইন নিউ বুলেটসে ক্লিক করব। প্রথমে সিম্বল দিয়েছি, এখন পিকচার দিব। আমি এখানে পিকচারে ক্লিক করতেছি, দেখেন এই দেখেন আমার পিকচার এখানে আনা আছে, বেশ কয়েকটা পিকচার এখানে সেট করা আছে। তো এখন এই পিকচারগুলো আমি সেট করছি, কিভাবে কিভাবে এই পিকচারগুলো এখানে ব্যবহার করতে পারবো সেটা যদি আপনাদের প্রশ্ন থাকে, তখন দেখেন এখানে একটা অপশন আছে ইম্পোর্ট, আমরা এখান থেকে ক্লিক করে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করলে আমি আমার কিছু পিকচার ব্যবহার করার চেষ্টা করি। মনে করেন আমি আমার এই পিকচারটা ব্যবহার করতে চাই, ডাবল ক্লিক করলাম, এই পিকচারটা এখানে চলে আসবে। একটু পরে চলে আসার পরে সেটা যদি এখানে আপলোড হয়ে যায়, সেটাকে সিলেক্ট করার পরে ওকে দিলে সেই পিকচারটা এখানে কি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। এবার আসি, আমরা তো এটা সিম্বল ব্যবহার করেছি, ঠিক আছে। যদি আমরা এই লিস্টটাকে যদি আমরা নাম্বারিং করতে চাই, তখন কি করবো, সেম কাজ, সবগুলোকে সিলেক্ট করবেন। এটার পাশে দেখেন বুলেটস এর পাশে দেখেন নাম্বারিং এর অপশন আছে, এখানে নাম্বারিং ক্লিক করছি, সবগুলো নাম্বার হয়ে গেছে, ঠিক আছে। এবার মাঝখানে যদি কোনো কিছু লিখতে চান, এই যে মনে করেন 5 নাম্বারের পরে আপনি কিছু লিখতে যাচ্ছেন, 5 নাম্বারের পরে কাজটা রাখছেন, এন্টার বাটনে ক্লিক করছেন, 6 নাম্বারটা 7 নাম্বার হয়ে যাবে অটোমেটিক, কন্ট্রোল পি, এটা দেখবেন যে অটোমেটিক 7 হয়ে গেছে, 6 একটা খালি হয়ে গেছে, এখানে যা কিছু আপনি লিখতে পারবেন, এন্টার বাটন ক্লিক করবো, অটোমেটিক রো সেটআপ হয়ে যাবে,
সেটা হয়ে যায়। এবার আসি, মাঝে মধ্যে আমাদেরকে যেটা করতে হয়, একটা মানে একটা নাম্বারের আন্ডারে আমাদেরকে মাঝে মধ্যে করতে হয়, একটা নাম্বার টাইটেলের আন্ডারে সাব টাইটেল অ্যাড করতে হয়, মানে পয়েন্টের আকারে সাব পয়েন্ট অ্যাড করতে হয়। কিরকম? মনে করেন 3 নাম্বারের মধ্যে আবার 3 নাম্বারের মধ্যে সাব কতগুলো পয়েন্ট আছে, এটা হচ্ছে এ বি সি ডি দিয়ে। তো আমি এটা কিভাবে করেছি দেখেন, আমি এখানে 3 নাম্বারের পরে এসে এন্টার বাটন ক্লিক করছি, দেখেন একটা লাইন খালি হয়ে গেছে। আমি ব্যাক স্পেস দিয়ে 4 নাম্বার পয়েন্টটা কেটে ফেলছি, মানে 4 নাম্বার এটা নাম্বারটা কেটে ফেলছি, ব্যাক স্পেস দিয়ে কেটেছি, অটোমেটিক পরেরটা 4 হয়ে গেছে। মাঝখানে একটা গ্যাপ হয়েছে, ঠিক ঠিক আছে, কিন্তু নাম্বার ইয়া হয়নি, ভুল হয় না, উপরের 3, তারপর দেখেন 4 একটা খালি গেছে। এই খালি জায়গায় এসে আমরা আবার এখান থেকে দেখবেন যে এ বি সি ডি দিতে পারবো। দেখেন এই যে এ বি সি ডি আছে, রোমান সংখ্যা আছে, এ বি সি ডি আছে, আমি এটা সিলেক্ট করলাম। তারপর দেখেন হাফ পয়েন্ট, আমি যদি আবার আগের জায়গায় লিখতে চাই, তখন আমরা এখান থেকে এসে অটোমেটিক আগের জায়গায় চলে আসছে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে যে ফাংশনটা আছে সেটার জন্য আমরা একটু নতুন একটা ডকুমেন্ট দিব। আচ্ছা, এই লাইনটা দেখেন, আমি একটু ছোট করে বলি। দেখেন আমি এতগুলো লেখা এখানে আনছি, কপি পেস্ট করছি। লেখাগুলো একটু খেয়াল করে দেখবেন যে ডান পাশে দেখেন এলোমেলো, ডান পাশে এলোমেলো, বাম পাশে সোজা, এটাকে লেফট অ্যালাইনমেন্ট করা আছে। আমরা যদি এটাকে ডান পাশে সোজা করতেছি, দেখেন রাইট অ্যালাইনমেন্ট করে ডান পাশে সোজা হবে, এদিকে এলোমেলো হয়ে যাবে। আমার চাইলে আমি সেন্টার করতে পারি। দুই পাশে সমান করে যদি আমি লিখতে চাই স্বাভাবিকভাবে, তখন আমরা এখানে জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে দিব। দেখেন জাস্টিফাই অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এরপর হচ্ছে কি, লেখাগুলোর মাঝখানে, এই যে লেখাগুলোর মাঝখানে যে গ্যাপ গ্যাপ আছে, গ্যাপটাকে চাইলে আমরা বড় ছোট করতে পারি। আমরা পরীক্ষার হলে মনে আছে যে একটু বড় করে গ্যাপ গ্যাপ করে লিখি, 1 পেজের একটা লেখাকে 5 পেজ করে ফেলি, যাতে করে স্যার ম্যাডাম বুঝতে পারে যে আমি অনেক কষ্ট করে বেশি লিখছি, নাম্বার বেশি পাওয়ার আসে। আমরা এই কাজটা করে থাকি। ঠিক আছে, তো এরকম যদি আপনি এখানেও করতে চান যে একটু গ্যাপ গ্যাপ করে লিখতে চান, তখন দেখেন এই গ্যাপ করার জন্য এটার পাশে দেখেন একটা অপশন আছে যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। দেখেন আমি এখানে ক্লিক করলে দেখেন 1.5, 1.15, তারপর 1.5, 2, তারপর দেখেন 2.5, দেখছেন গ্যাপ বড় হয়ে যাচ্ছে। তো এই গ্যাপগুলো দেখেন 1.15 এর পরে 2 নাই, 3 নাই, 4 নাই, ডাইরেক্ট 5। তো 1.5 এর পরে 6 নাই, 7 নাই, 8 নাই, 9 নাই, তারপর 2 এর পরে দেখেন 2.1, 2.2 এইভাবে নাই। তো মাঝখানে যে গ্যাপগুলো আছে সেটা যদি আমরা 1.5 এর পরে 1.6 নাই, 1.15 এর পরে 1.2, 1.3, 1.4 এগুলো নাই। তো এটা যদি আমরা করতে চাই, এখানে যেগুলো দেখছি হয় বড় হয়ে যাচ্ছে, না হলে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আমার মতো করে সাইজ করতে চাই, সেই ক্ষেত্রে দেখেন আমি লাইন স্পেসিং এ যাব। এখানে একটা অপশন আছে দেখেন আর্ট, এখানে এসে আমি 1.3 করে দিচ্ছি। 1.3 ওখানে ছিল না, 1.3 কিন্তু দেখেন স্পেস বেড়ে গেছে। আবার যদি আমি দেখি এখানে নাইজে এরকম একটা করতে চাই, এখানে 1.5, তো 1.678 না, আমি 8 দিয়ে দেখি যে 1.8, আরো স্পেস বেড়ে গেছে। তাহলে স্পেস বাড়ানো কমানো আমরা এটা থেকে করতে পারি। এখানে হিডেন একটা স্পেস থেকে যায়, সেই হিডেন স্পেসটা যদি আমাদেরকে ঠিক করতে হয়, তখন আমরা কিভাবে করব? আবার এখানে যাব, লাইন স্পেসিংয়ে যাব। এখানে দেখেন যে একটা অপশন থাকে যে স্পেস স্পেসিং বিফোর এবং আফটার, পরে এবং আগে। তো এইগুলো যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে সেটাকে আমরা 0 করে দেবো। 0 করে দেওয়ার পর ওকে থাকলে এখানে আর কোনো ধরনের স্পেস থাকবে না। আশা করি বুঝতে পেরেছি। এরপরের অপশনে যাই। পরের অপশনে এই অপশনটার ব্যবহার নাই, এটা দেখাবো। এটারও তেমন একটা বেশি ব্যবহার নাই, এটা আমরা আমি পরে দেখাবো।
যখন এটার কাজ আসে তখন দেখাবো, এটার যখন কাজ আসে তখন দেখাবো। এরপরে এগুলো হচ্ছে কি কিছু লিখার স্টাইল, এটা আমরা ফ্রন্ট থেকে দেখেছি। এখানে লাস্টের দিকে দুইটা তিনটা ফাংশন আছে, এগুলো একটু দেখি। ফাইন্ড দেখেন, ফাইন্ড মানে কি, আমরা ফাইন্ড মানে খোঁজা বুঝি, খুঁজি বা খোঁজা বুঝি আর কি। তো ফাইন্ডের আরেকটা ইংলিশ শব্দ হচ্ছে কি, সমার্থক শব্দ হচ্ছে কি সার্চ। আমরা ফেসবুক থেকে কারো প্রোফাইল সার্চ করি না, ইউটিউবে ভিডিও সার্চ করি, গুগলে যে কোনো তথ্য সার্চ করে, মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার সার্চ করি। এই সার্চের আরেকটা শব্দ, আরেকটা সমার্থক শব্দ বা সিনোনিম হচ্ছে কি ফাইন্ড। ঠিক আছে? তো আমি ফাইন্ড করতে গেলে এখন এখানে আমার দেখেন বর্তমানে ওয়ার্ড সংখ্যা হচ্ছে কি 4008, 408। আমি এটাকে কপি করলাম, পেস্ট কয়েকবার পেস্ট করলাম, দেখেন পেস্ট কয়েকবার পেস্ট করলাম, এই 408টা ওয়ার্ড এখন হয়ে গেছে কত দেখেন, একটু ওয়েট করি। দেখেন 6936, 408 ওয়ার্ড ছিল মাত্র, এটা এখন হয়ে গেছে 6936। এটা কিভাবে করছি, জাস্ট সবগুলোকে কপি করছি, বেশ কয়েকবার পেস্ট করছি, অটোমেটিক এতগুলো হয়ে গেছে। ঠিক আছে? তো 6936 ওয়ার্ড থেকে আমি যদি কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করতে চাই, তখন কিভাবে করবো, একটা লাইন বাই লাইন চেক করবো, টাফ না, সম্ভব না। 6933 ওয়ার্ড থেকে আমার যদি স্পেসিফিক একটা ওয়ার্ড যদি বের করতে হয়, পুরো দিন লেগে যাবে, পারবো না। খুব সহজে এই ফাইন্ড আমাকে অপশনটা খুঁজে বের করে দিবে। আমি এখানে ক্লিক করলে এখানে ডান পাশে একটা সার্চের একটা ঘর আসছে, এখানে এসে আমি লিখলাম FOX। দেখেন FOX, ফক্স, এই ওয়ার্ডটা সে এখানে 459 বার পেয়েছে, 459 বার আছে, 459 বার আছে এখানে লেখাটা। এখন ফলস, আমি যদি এখন ফলস দিয়ে সার্চ করি, ওরা ফলস কি আছে, একটাও পাই নাই, একটাও পাই নাই, কারণ এখানে হর্স কোনো ওয়ার্ড নেই। ঠিক আছে? তাহলে আমরা ফক্স ওয়ার্ডটা কতবার পাচ্ছি, 659 বার আমরা ফক্স ওয়ার্ডটা পাচ্ছি। দেখেন এই যে কত, সবগুলো হলুদ মার্কিং হয়ে গেছে। দেখেন এই ফক্স ওয়ার্ডটা আমরা এখানে কতবার পাচ্ছি, আমরা এখানে 459 বার পাচ্ছি। এখন এরপরে দেখেন আপনাদের যে কোনো ওয়ার্ড সার্চ করে বের করে ফেলতে হবে কয়টা কত ওয়ার্ড, কোন ওয়ার্ডটা কতবার আছে। এরপর নিচের দিকে একটা অপশন থাকে রিপ্লেস। রিপ্লেস মানে হচ্ছে কি প্রতিস্থাপন করা, পাল্টা ফেলা, একটার পরিবর্তে আরেকটা এক্সচেঞ্জ করাটাকে রিপ্লেস বলা হচ্ছে। মনে করেন ফুটবল খেলার মাঠে রিয়াল মাদ্রিদে এখন এমবাপে আসছে, তো চাচ্ছে যে এমবাপে অর্ধেক খেলছে, 30 মিনিট 40 মিনিট খেলছে, এমবাপের পরিবর্তে রদ্রিগোকে নামানো হচ্ছে, মেসির পরিবর্তে নেইমারকে নামানো হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে অন্য কাউকে নামানো হচ্ছে। এটাকে বলা হয় রিপ্লেস, একজনের পরিবর্তে আরেকজনকে নামানো হচ্ছে, এটাকে রিপ্লেস বলা হয়। ঠিক তেমনি এখানে কোনো একটা ওয়ার্ডকে যদি আমি রিপ্লেস করতে পারি অন্য একটা ওয়ার্ড দিয়ে, হাজার হাজার লাখ লাখ ওয়ার্ডকে আমি আমার মধ্যে একবারে সম্ভব। আচ্ছা, তো রিপ্লেস আমি একটা ওয়ার্ডকে যদি চেঞ্জ করে আরেকটা ওয়ার্ড বানাই ফেলতে চাই, সেটাকে রিপ্লেস করতে হলে কিভাবে করবো, আমি রিপ্লেসে ক্লিক করবো। দেখেন এখানে আমাকে বলতে হচ্ছে কি ফাইন্ড ওয়ার্ড, আমি কি খুঁজে বের করবো, মনে করেন আমি ফক্স ওয়ার্ডটাকে খুঁজে বের করবো। এবার ফক্স ওয়ার্ডটাকে রিপ্লেস করে কি বানাবো, সেটা আমরা দেখেন রিপ্লেস উইথ, আমি ফক্সটাকে হর্স করে ফেলতেছি, হর্স করে ফেলতেছি। আমি দেখুন এখানে রিপ্লেসে ক্লিক করি, প্রথম যে ওয়ার্ডটাকে সে ফক্স পাবে, প্রথম যে ওয়ার্ডটা ফক্স ছিল সেটাকে হর্স করবে। কিন্তু আমি যদি রিপ্লেস অলে অলে ক্লিক করি, এখানে 459টা ফক্স ওয়ার্ড আছে, সবগুলো হর্স হয়ে যাবে, সেটা প্রমাণ দেখেন। রিপ্লেস অলে ক্লিক করেছি, ওকেতে ক্লিক করেছি, এখানে ফাইন্ডে এসে আমি ফক্স দিয়ে সার্চ করবো, দেখেন ফক্স দিয়ে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, নো মেসেজ ফাউন্ড। ঠিক আছে? কিন্তু এখানে যদি আমি এটাকে, ফক্স তো আগে 459টা ওয়ার্ড পেয়েছিলাম, এখন যদি আমরা এটাকে ঠিক করি, এখন আমরা যদি হর্স দিয়ে সার্চ করি, যেটা একদম ছিল না সেটা দেখেন 159 বার এখন আমরা হর্স পাচ্ছি। ঠিক আছে? তাহলে হলুদ কালারটা
এটাকে বলা হয় রিপ্লেস। ঠিক আছে, এখানে আর এই হোম বাটনে আর তেমন কোনো কাজ নাই। এখন আমরা চলে যাব বাড়ির কাজের দেওয়ার জন্য। বাড়ির কাজগুলো কিভাবে করতে হয় সেটার কিছু ধারণা দিয়ে দিব। পরের ক্লাসে আপনারা সবাই বাড়ির কাজ জমা দেবেন। আজকে যারা জয়েন করেছেন ক্লাসে 30+, যদিও এক্সপেক্ট করছিলাম 70-80 জন হবে, হয়নি। 30+ জয়েন করছেন, এগুলো কমতে কমতে শেষের দিকে দেখবেন যে আরো অনেক কমে গেছে, 8-10 জনের মধ্যে চলে আসছে। আস্তে আস্তে কমতে কমতে প্রথম ক্লাসে একটু বেশি ছিল, ওরিয়েন্টেশন আরো বেশি ছিল, এগুলো কমতে কমতে দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস পর্যন্ত দেখবেন যে আচ্ছা। তো বাড়ির কাজ দেখতে গেলে আমরা ইনসার্ট মেনুতে যাবো। ইনসার্ট মেনুতে আমাদের বাড়ির কাজগুলো করতে হবে মূলত। তো বাড়ির কাজ করার আগে আমি বাড়ির কাজ করার জন্য কি কি জিনিস আমাদের শিখতে হবে সেটা একটু পরে শিখে দেব, সেটা একটু দেখা দেওয়ার চেষ্টা করতেছি আমি। প্রথমত আমরা একটা ট্যাবল কিভাবে করে সেটা দেখবো এখান থেকে। এই দেখেন এখানে ট্যাবল একটা অপশন আছে না, এগুলো যদিও আমরা শিখবো। প্রথমত ট্যাবল কিভাবে করে সেটা দেখার চেষ্টা করবো। আমি যখন ট্যাবলে ক্লিক করতেছি আমাকে একটা ট্যাবল এখানে কি দেখাচ্ছে, দেখেন একটা ট্যাবলের একটা ডিজাইন টেমপ্লেট আমাকে কোথায় দেখাচ্ছে, দেখেন আমার ওয়ার্ড ফাইলে দেখাচ্ছে। আমি যেখানে নিয়ে যাচ্ছি ততটা বেড়ে যাচ্ছে। যদি আমি এখানে শেষ পর্যন্ত নিয়ে যাই, আচ্ছা, তো আমি যদি এখানে একটা টেবল বানাতে চাই তাহলে কিভাবে বানাবো দেখেন। ইনসার্টে গেলাম, টেবলে ক্লিক করলাম, ট্যাবলে যখন ক্লিক করছি দেখেন এখানে আমি যেখানে ক্লিক করতেছি আমি মাউস নিয়ে যাচ্ছি, সেরকম একটা টেমপ্লেট আমাকে এখানে দেখাচ্ছে। দেখেন কমায় ফেলতেছি, বাড়ায় ফেলতে পারতেছি, কিন্তু এখানে দেখেন 10টা কলাম 8টা রো, 10টা কলাম 8টা রো, এটা হচ্ছে কি ফিক্সড। কিন্তু আমার যদি এর চেয়ে বেশি করতে তখন আমি কি করবো, এইটুকুতে ক্লিক করলে দেখেন আমার এই 8 বা 10টা টেবল হয়ে গেছে। এরপরে যদি আমি সবগুলা আরো যদি বাড়াতে চাই তখন আমি কিভাবে করব, তখন আমি দেখেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। মনে করেন আমার 50টা লাগতেছে, সেক্ষেত্রে আমরা কি করবো, দেখেন এখানে ইনসার্ট টেবল আছে, ইনসার্ট টেবলে গিয়ে আমি কলামের সংখ্যা দিচ্ছি 6। দেখেন ওদিকে 6 দিয়েছি কলাম, আমি এখানে 50 দিচ্ছি, দেখেন রো। তাহলে আমার 50টা রো আছে নিচের দিকে, এদিকে 6টা কলাম আছে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজেই রো কলাম করে ফেলতে পারতেছি। এরপরের অপশন ইনসার্টে গেলাম, এখানে আর অনেক কিছু করার আছে। ইনসার্ট থেকে ড্র টেবল, আমি যদি কোনো টেবল ড্র করতে চাই, মনে করেন আমি এখানে মাঝখানে, এই যে মাঝখানে আমি এখানে আরেকটা দাগ দিতে চাই, আরেকটা মাঝখানে বর্ডার দিয়ে ফেলতে চাই, বা আরো কি আহ, বাড়াতে চাই, কলাম বাড়াতে চাই, সেক্ষেত্রে কিভাবে করবো। সেক্ষেত্রে চাইলে আপনি এখানে এখানে কি করা যায়, আমি যখন ট্যাবলে ক্লিক করতেছি, বাইরে যখন ক্লিক করতেছি দেখেন একটা জিনিস দেখাই, আমি যখন বাইরে ক্লিক করতেছি আচ্ছা, দেখেন এই ইনসার্টে এসে এই টেবিলটাকে আরো কত কিছু করা যায়। আমি টেবিলের বাইরে একটা ক্লিক করলে দেখবেন যে আমার কি চলে যাচ্ছে, এই যে কিছু নাই, কিন্তু টেবিল যখন ক্লিক করবো দেখবেন এখানে দুটো অপশন আসবে, একটা সিজন, একটা ডিজাইন, একটা লেআউট। আমি বাইরে ক্লিক করে দেখাচ্ছি, দেখেন ডিজাইন এবং লেআউট এখানে নেই। কিন্তু যখন আমি এখানে ক্লিক করছি কি আসছে, এই লেআউটের অপশনগুলো আসছে, ডিজাইনের অপশনগুলো আসছে। ডিজাইনটার কাজ কি দেখেন, আমি যে টেবিলটা বানিয়েছি সেই টেবিলটাকে চাইলে আমি ডিজাইন করতে পারবো। পুরো টেবিলটাকে সিলেক্ট করেছি, এখান থেকে যেই ডিজাইনটা আমার পছন্দ হয় সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এখান থেকে যেটা খুশি সেটা সিলেক্ট করে দিবেন, দেখবেন যে অটোমেটিক একটা ডিজাইন এখানে হয়ে যাচ্ছে।
এরপরে টেবিলকে আর কি কি করা যায় দেখেন। টেবিলকে আমি যদি চাই এই টেবিলের মাঝখানে আমি রো টানবো, সেটা কিভাবে? লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পরে ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পর দেখেন এখানে প্যান আছে। আমি এখান থেকে ড্র টেবিলে ক্লিক করবো, শুধুমাত্র ড্র টেবিলে ক্লিক করেছি। দেখেন আমি দেখা যাচ্ছে না কেন দেখা কিছু। যাবে না? আমাকে সবাই দেখতে পাচ্ছেন না? স্যার আমি দেখতে পাচ্ছি। জি ভাইয়া, দেখা যাচ্ছে। একজন দেখতে পারে মানে আমার লাইন ঠিক আছে, আপনি আপনার সেটিং ঠিক করেন। তাহলে দেখেন আমি এই মাউস দিয়ে আমি ইচ্ছে মতো কি বানাতে পারতেছি, কলাম বাড়াইতে পারতেছি, রো বাড়াইতে পারতেছি। দেখেন ঠিক আছে, দেখেন রো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ছোট্ট করে শর্টকাট করে একটা রো নিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য কলাম নিয়ে দেখাই, এটা আপনার জন্য বুঝতে ইজি হবে। একটা রো আমি করে দেখাই। যেমন আমি ইনসার্টে গেলাম, এখানে আমি টেবলে এসে ইনসার্ট টেবলে ক্লিক করলাম, 5 আর 2 রাখলাম। একটা টেবল দেখেন, সিম্পল একটা টেবল, আমি এখানে লিখলাম এসএল। এই যে টেবল যেটা নিয়েছি, এটা আমি সিরিয়াল নাম্বার লিখলাম, এখানে লিখলাম একটা কি লিখবো, ওই একাডেমিক সার্টিফিকেটের একাডেমিক কোয়ালিফিকেশনের একটা ইয়ে লিখবো, টেবল বানাচ্ছি। তো এটা আমি পুরো যদি লিখি একাডেমিক লিখেছি, তো দেখেন এখানে প্রথমে সিরিয়াল নাম্বার দিচ্ছি, এরপর দিলাম আমি এখানে এক্সাম নেম, তারপর দিলাম এখানে পাসিং ইয়ার, তারপর দিলাম এখানে গ্রেড বোর্ড, তারপর দিলাম এখানে রেজাল্ট। এখন আমার এখানে আরেকটা কলাম দরকার, আমি লিখবো ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন থেকে পাস করছে, সেটার জন্য আমি যদি আরেকটা যদি কলাম নিতে চাই, দুটা মেথডে করা যায়। একটা হচ্ছে কি, এখানে লেআউটে এই যে ইনসার্ট টেবলে গিয়ে এখানে ক্লিক করে দেখেন ড্র টেবল, অথবা এখানে ক্লিক করে যে লেআউট আছে না, লেআউটে এসে দেখেন এই যে ড্র টেবল এখানে আছে, এখান থেকে ড্র টেবল দিয়ে ড্র করে ফেলতে পারবো। দেখেন যে যেখানে আমার কলাম বাড়াতে হয় আমি সেখান থেকে কলাম রো সবকিছু বাড়ায় ফেলতে পারতেছি, দেখছেন? কিন্তু আর একটা সুন্দর ওয়ে আছে কলাম এবং রো বাড়ানোর জন্য, সেটা হচ্ছে যে আমি এই যে রেজাল্টের পরে ডান পাশে আমি একটা রো নিতে চাই বা কলাম নিতে চাই, রো না কলাম নিতে চাই, তাহলে আমি কি করবো? দেখেন এখানে লেআউটে এসে দেখেন অপশন আছে ইনসার্ট অ্যাবাভ, উপরের দিকে কলাম রো নেওয়ার কথা বলতেছে, তারপর হচ্ছে কি ইনসার্ট ভ্যালু নিচের দিকে, ইনসার্ট লেফট, বাম পাশে ইনসার্ট রাইট, আমি ইনসার্ট রাইটে ক্লিক করতেছি। এটা করতে হবে দেখেন ইনসার্ট অ্যাবাভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, ডান পাশে এখানে একটা রো আমি বানাই ফেলছি। ঠিক আছে, খুব সিম্পল ভাবে। তারপর আমরা এখানে লিখবো এরপরে দেখেন এখানে আমরা সিরিয়াল নাম্বার দিব, হোম পেজ আসছে, হোম পেজ আসার পরে সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার দিয়েছি, এটাকে আমি সিরিয়াল নাম্বারকে 1 2 3 মধ্যে করে দিই। পরের কলামে গেলাম, এখানে দিলাম আমি এসএসসি পাসিং ইয়ার 2006 মনে করেন, বোর্ড, সিটিজি, রেজাল্ট মনে করেন জিপিএ 5, এর নাম লিখলাম ইনস্টিটিউশন। এবার কলামগুলোকে আমি বড় ছোট করে সাজাতে চাইলে দেখেন এই পাশে কলামের এখানে সেপারেটর আছে, একটু বড় করে আমি আগে নাম্বারটাকে প্রসেস করি, এটাকে ক্লিক করার পর দেখেন এখানে ডিক্রিজ ইন্ডিকেট করে ফেলছে, এরপর এটাকে ছোট করতে পারি আমি। কলামগুলোকে বড় ছোট আমি করে ফেলছি, যেটা যতটুকু দরকার।
এখানে সেই ইনস্টিটিউট জায়গায় দিলাম মনে করেন আমি সিটিজি। এই কলামগুলোকে আমি আরো ছোট করতে পারবো। ঠিক আছে, বড় ছোট আমি করতে পারছি। সবগুলোকে সিলেক্ট করার পর এখানে সেন্টারে করে দিব, সবগুলো লিখে সেন্টারে চলে আসবে। এবার যদি নিচের দিকে আরো রো নিতে ইচ্ছে করি তখন কিভাবে নিব? দেখেন ট্যাব বাটনে ক্লিক করব। ট্যাব, আমি যে এই যে 1 থেকে এই কলামে আসছি, এরপরে পরের কলামে গেছি, এগুলো আমি কিভাবে গেছি? হাতের বাম পাশে কিবোর্ডে ক্যাপস লকের উপরে একটা ট্যাব নামে বাটন আছে, এটা যখন ক্লিক করবেন একটা একটার পর যাবে। লাস্ট কলামে এসে যখন আবার টিক করবেন নিচের দিকে খালি একটা রো হয়ে যাবে অটোমেটিক। যতক্ষণ পর্যন্ত এভাবে আপনি নিচের দিকে রো আর একটা বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে এভাবে লাস্ট রোতে গেছেন, এন্টার বাটনে যদি ট্যাব বাটনে ক্লিক করে অটোমেটিক একটা হয়ে যাবে। তো আমি কি করবো দেখেন, এই পুরো লিস্টের উপরের লাইনটাকে আমি সেন্টারে নিয়ে আসবো, তারপর এখানে বোল্ড করে দিব, এখান থেকে কোনো একটা কালার করে দিব। সেন্টার করে দিচ্ছি, এরপর এগুলোকে চাইলে আমি একটু বোল্ড, আচ্ছা বোল্ড করা আছে। এবার দেখেন এসেছি, এখানে যদি আমি লিখি এসেছি, এখানে এসে আমি লিখলাম বিবিএ বা অনার্স। অনার্স মনে করেন এখানে লিখতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি।